ছোটবেলাতে আমাদেরকে বলানো হতো যে মুঘল সাম্রাজ্যকে বুঝতে হবে তাহলে একটা ছড়া মুখস্থ করে নে। বাবার হলো আবার জোর সারলো ঔষধে। তো এই ছড়ার উপর ভিত্তি করেই এখনকার দিনে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির দৌলতে আরো সহজ হয়ে গেছে যে মুঘল সাম্রাজ্যকে কিভাবে বুঝতে হবে। তো মুঘল সাম্রাজ্যকে এইসবের বাইরে যদি আমরা বুঝতে চাই তাহলে এই ভিডিওটা তাদের জন্য যারা মুঘল সাম্রাজ্যকে এই বাবার হলো আবার জোর ছড়া এবং হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির বাইরে বুঝতে চাই। তারা এই ভিডিওটা শেষ অবধি দেখুন, তাহলে বুঝতে পারবে যে মুঘল সাম্রাজ্যকে কিভাবে ব্যাখ্যা করা হয়। আমরা মুঘল সাম্রাজ্যের আজকে শুধুমাত্র একটা শাসক যিনি প্রতিষ্ঠাতা ছিলেন বাবর, সেই বাবরকে নিয়ে আলোচনা করব। তো মুঘল সাম্রাজ্যের বাবরের এই যে আমরা ম্যাপটা দেখতে পাচ্ছি, সেই ম্যাপটা 1525 খ্রিস্টাব্দের, মানে 1526 খ্রিস্টাব্দে যদি মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়ে থাকে তাহলে এটা 1525 সালের ম্যাপ। তাহলে 1525 সালে মুঘল সাম্রাজ্যের আগে, মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার আগে ভারতবর্ষের অবস্থা কেমন ছিল। আমরা যদি বড় বড় ছোট ছোট অঞ্চলগুলোকে বাদ দিয়ে বড় বড় অঞ্চলের উপরে দেখি তাহলে দেখা যাবে যে এই অঞ্চল থেকে এই অঞ্চলটা মূলত আফগানদের অধীনে ছিল। আফগানদের অধীনে যেটা ছিল সেটা আমরা বলছি, একটু পরে আলোচনায় আছি। এছাড়া এটা রাজপুতানা, এই অঞ্চলটাকে বলা হতো বেরার, এটা বিদর, এটা বিজাপুর, এটা গোলকুন্ডা, এটা বিজয়নগর, এটা গোয়া, গন্ডোয়ানা, এটা মালওয়া, এটা গুজরাট, এটা সিন্ধ এবং মুলতান, এটা কাশ্মীর, এটা বেঙ্গল। এই প্রত্যেকটি অঞ্চলে এক একটা শাসক আলাদা আলাদা ভাবে শাসন ব্যবস্থা পরিচালনা করতেন তার নিজের রাজবংশের উপর ভিত্তি করে। এই যে আফগানদের যে কথাটা বললাম, আফগান এম্পায়ার, এই আফগান এম্পায়ার দিল্লিকে কেন্দ্র করে, এখানে লাহোর এই জায়গাটাতে দিল্লি, এই দিল্লিকে কেন্দ্র করে, দিল্লিকে রাজধানীকে কেন্দ্র করে সুলতানি সাম্রাজ্য প্রতিষ্ঠা ছিল। আমরা জানি 1525 খ্রিস্টাব্দে দিল্লি সুলতানি সাম্রাজ্যের যিনি শাসন ব্যবস্থা পরিচালনা করতেন তার নাম ছিল ইব্রাহিম লোদি। এই ইব্রাহিম লোদি যখন দিল্লি শাসন ব্যবস্থা পরিচালনা করছেন তখন তার সাম্রাজ্য গোটা ভারতবর্ষের মধ্যে ছিল না। আমরা জানি যে সুলতানি সাম্রাজ্য যখন টিকে ছিল, সুলতানি সাম্রাজ্যের সময়কাল কত? সুলতানি সাম্রাজ্যের সময়কাল 1206 থেকে 1526। এই সময়কালের মধ্যে একটা সময় ছিল 1325 থেকে 51, মোহাম্মদ বিন তুঘলকের সময়ে দিল্লি সুলতানি সাম্রাজ্যের সীমানা সবচেয়ে বেশি ছিল, সবচেয়ে বড় ছিল। তারপর আস্তে 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 ছোট হতে 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 যখন লোদি বংশ, মূলত ইব্রাহিম লোদি সময়কাল এলো, তখন মূলত এই অঞ্চলের মধ্যে সুলতানি সাম্রাজ্য সীমাবদ্ধ থেকে গেল। তাহলে বাবর যখন উত্তর পশ্চিম দিক দিয়ে ভারতবর্ষে প্রবেশ করছে তখন প্রবেশ করছে শুধুমাত্র এই আফগান এম্পায়ারের উপর, বাকি অঞ্চলগুলোর উপরে নয়। ঠিক আছে, তার মানে এখনকার দিনের যে ভারতবর্ষের কনসেপ্ট, সেই কনসেপ্ট কিন্তু তখনকার দিনে খাটে না বা তখনকার দিনে চলে না। এই জিনিসটাকে একটু বোঝানোর জন্য প্রথমেই ম্যাপটাকে বোঝা দরকার, যে জন্য আমরা দেখলাম। এরপর আমরা যদি দেখি যে বাবর সম্পর্কে আমরা যদি জানি তাহলে বাবরের বংশ পরিচয় কি ছিল। বাবরকে আমরা জানি যে বাবর পিতৃসূত্রে তৈমুর লং এবং মাতার সূত্রে চেঙ্গিস খানের বংশধর ছিলেন। ডাইরেক্ট সূত্র ছিল, তার মানে তৈমুরীয় যে তুর্কি বংশ এবং চেঙ্গিস খানের যে মঙ্গোলীয় সাম্রাজ্য, এই দুটো সাম্রাজ্যের একটা মিশ্রণ বাবরের রক্ত প্রবাহিত হচ্ছিল। তৈমুর লং ছিলেন 14 শতাব্দীতে একটা শক্তিশালী শাসন ব্যবস্থা মধ্য এশিয়াতে তিনি তৈরি করেছিলেন, যার বিস্তৃতি মধ্য এশিয়া থেকে বলা হয় পশ্চিম এশিয়া পর্যন্ত বিস্তার ছিল। তাহলে 14 শতাব্দীতে আমরা জানি যে ষোড়শ শতাব্দীতে বাবরের ষোড়শ শতাব্দীর প্রথম দিকে বাবর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করবে। তাহলে 14 শতাব্দীতে তৈমুর লং ভারতবর্ষ একবার আক্রমণও করেছিল পঞ্চদশ শতকের শেষের দিকে, 14 শতাব্দীর শেষের দিকে 1398 খ্রিস্টাব্দে। তিনি 14 শতকে একটা শক্তিশালী সাম্রাজ্য মধ্য এশিয়া থেকে পশ্চিম এশিয়া পর্যন্ত স্থাপন করেছিলেন। বাবরের মধ্যে এই যে তৈমুরীয়দের সামরিক শক্তির এবং রাজনৈতিক ঐতিহ্য, এর সাথে মঙ্গোলীয় রাজবংশের মর্যাদা, এই দুটো জিনিস বাবরের ক্ষমতার মধ্যে বা বাবরের শরীরের মধ্যে প্রবেশ করেছিল, যার ফল আমরা পরবর্তীকালে যখন বাবরের যুদ্ধযাত্রা ব্যাখ্যা করব আমরা, তখন আমরা সেই জিনিসটাকে আলোচনা করব। তাহলে তুর্কি এবং মঙ্গলদের একটা মিশ্র ঐতিহ্য বাবরের মধ্যে ছিল, যে জিনিসটা তিনি বাবরনামাতে লিখে গেছেন। বাবরনামা তার নিজের আত্মজীবনী, তুজুকি বাবরি অরিজিনাল নাম, চাগতাই তুর্কি ভাষাতে তিনি লিখেছিলেন, পরে ইংরেজিতে অনুবাদ হয়েছে, ফার্সিতেও অনুবাদ হয়েছে। ঠিক আছে, তাহলে বাবর সংস্কৃতিতে পারস্য প্রভাবিত একটা দরবারি সংস্কৃতি তার মধ্যে ছিল, আর সামরিক দিক থেকে
তিনি মঙ্গলদের গতিশীলতা এবং তুর্কিদের কৌশল এর একটা মিশ্রণ ঘটিয়েছিল। মঙ্গলদের গতিশীলতা এবং তুর্কিদের কৌশল। মঙ্গলদের গতিশীলতা কি? আমরা জানি যে চেঙ্গিস খানের যে সৈন্যবাহিনী ছিল, সেই চেঙ্গিস খানের সৈন্যবাহিনী পৃথিবীর 4 ভাগের মধ্যে 1 ভাগ তার মঙ্গল সাম্রাজ্য ছিল। মঙ্গল সাম্রাজ্য একটা বড় সাম্রাজ্য, প্রাচীন রোমান সাম্রাজ্য যেমন কথা বলি, মঙ্গল সাম্রাজ্য সেরকম একটা বড় সাম্রাজ্য। তো মঙ্গলদের মধ্যে বৈশিষ্ট্য কি ছিল? মঙ্গোলিয়া থেকে উদ্ভব হয়ে মূলত বলা যেতে পারে যে মঙ্গলরা সব থেকে বেশি যেটাতে পটু ছিল সেটা হচ্ছে দ্রুতগামী অশ্বের উপরে, মানে ঘোড়ার উপরে চেপে চলন্ত ঘোড়া থেকে তীর নিক্ষেপ করা। মঙ্গলরা হাইটে অনেক বেশি ছোট হতো, মানে খুব বেশি লম্বা হতো না, তার ভৌগোলিক কারণের জন্য এটা। তো তারা ঘোড়ার উপর, মানে ঘোড়া যখন ঘোড়া কি করে, 4 পায়ে থাকে, তো 2 পা উপরে সামনের দিকে 2 পা পিছনের দিকে যখন ছুটতে থাকে, কয়েক সেকেন্ডের জন্য যখন 4 পাই মাটির উপরে থাকে তখন তার স্পিড সব থেকে বেশি হয়। সেই সময় যদি তীরকে লক্ষ্য করে ছোড়া হয় শত্রুপক্ষের দিকে, তাহলে সেটা অনেক বেশি দূরে যেতে পারে। মঙ্গলরা এই বিদ্যাকে রপ্ত করেছিল, মানে ঘোড়ার পা যখন ভূমির উপরে থাকতো তখন তারা তীর নিক্ষেপ করতো। এই জিনিসটা তাদেরকে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারতো না, যেটা মঙ্গলরা করতে পেরেছিল। এই বিদ্যাটা পরবর্তীকালে এই মঙ্গলদের যে ঘোড়ার উপরে চেপে যে গতিশীল ভাবে, মানে খুব দ্রুত গতিতে ঘোড়া চালনা করে যে যুদ্ধ কৌশল, সেটা বাবর সেটা তৈরি করেছিলেন, যেটা বাকি শাসকদের থেকে স্বাভাবিক ব্যাপার ভাবে আলাদা হবে। আর মধ্য এশিয়াতে বাবরের একটা রাজনৈতিক অবস্থান তৈরি হয়েছিল। তার কারণ আমরা জানি বাবরের যিনি পিতা ছিলেন ওমর শেখ মির্জা, তিনি মধ্য এশিয়ার ফারগানা অঞ্চলের একজন ছোট গভর্নর টাইপের মানুষ ছিলেন। তিনি তার মৃত্যুর পর বাবর খুব কম দিনেই, মানে খুব কম বয়সেই তিনি তার বাবার সিংহাসনে বসেছিলেন। কিন্তু সেই মধ্য এশিয়াতে যখন বাবর সিংহাসনে বসছেন, সেই সিংহাসনে বসার সময়ে দুটো জায়গাকে কেন্দ্র করে, বিশেষ করে বুখারা এবং সমরকন্দকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক অস্থিরতা সেই সময় তৈরি হচ্ছে। বুখারা এবং সমরকন্দকে নিয়ে যখন তীব্র রাজনৈতিক অস্থিরতা তৈরি হচ্ছে, সেই অস্থিরতা তৈরির মেন একটা কারণ ছিল, সেটা হলো উজবেক শক্তির উত্থান। উজবেকদের নেতা কি ছিল? মোহাম্মদ শাহবানি খান। মোহাম্মদ সাইবানি খান বা শাহবানি খান, এই যে উজবেক শক্তির উত্থান হচ্ছে, এই উজবেকরা বুখারা এবং সমরকন্দকে কেন্দ্র করে একটা মধ্য এশিয়াতে একটা অস্থির রাজনৈতিক পরিবেশ তৈরি করেছে। সেই সময় বাবর ফারগানার শাসক হিসেবে প্রতিষ্ঠা করছেন। তিনি বারবার সমরকন্দ এবং বুখারা জয় করার জন্য চেষ্টা করলেও তিনি বারবার সাইবানি খানের বিরুদ্ধে সংঘর্ষ করেও তিনি জয়লাভ করতে পারেননি, যেটা মধ্য এশিয়াতে তার একটা চরম ব্যর্থতা। এবং সেই ব্যর্থতা থেকে তার শিক্ষা, যে শিক্ষাটা পরবর্তীকালে তিনি ভারতের যখন অভিযান করবে আফগান সাম্রাজ্যের বিরুদ্ধে, আফগান শক্তির বিরুদ্ধে যখন অভিযান করবে, তখন তিনি সেটাকে বুঝতে পারবেন। তো এই পরিস্থিতিতে যখন চতুর্দশ, পঞ্চদশ, ষোড়শ শতাব্দীতে যখন মধ্য এশিয়াতে একটা অস্থির পরিবেশ তৈরি হয়েছে, অস্থির অবস্থা চলছে, সেই সময় দেখা যাচ্ছে যে বাবর প্রথমে দখল করার চেষ্টা করেন, কিন্তু তিনি ব্যর্থ হয়েছিলেন, তিনি বারবার ব্যর্থ হয়েছিলেন। উজবেকদের কাছ থেকে তিনি সমরকন্দ বেশি দিন নিজেদের হাতে স্থায়ীভাবে রাখতে পারেননি। উজবেকরা বারবার সেটাকে দখল করে নিয়েছিল। সমরকন্দ খুব গুরুত্বপূর্ণ একটা বাণিজ্যিক স্থল বাণিজ্যের একটা কেন্দ্র ছিল, যে কেন্দ্র থেকে চীন থেকে ইউরোপ পর্যন্ত ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটতো বলে মনে করা হতো। তো সমরকন্দ খুব গুরুত্বপূর্ণ একটা বন্দর ছিল, স্থল বাণিজ্যের বন্দর ছিল। তার ফল কি? বারবার যখন সমরকন্দ দখল করেও তিনি উজবেকদের হাতে বারবার পরাজিত হচ্ছেন, তখন তিনি বাধ্য হচ্ছেন নতুন অঞ্চল খোঁজ করার জন্য। এমনকি তিনি ফারগানা থেকেও বিতাড়িত হয়েছিলেন উজবেকদের দৌলতে। তো বারবার যখন এই নতুন অঞ্চল খোঁজার চেষ্টা করা হচ্ছে, তখন বাধ্য হয়ে তিনি নতুন দিকে খোঁজ নিচ্ছে, ফলে তিনি ভারতের দিকে দৃষ্টি নিক্ষেপ করছেন। এই যে মধ্য এশিয়াতে বা তার যে সংগ্রাম, সেই সংগ্রামটাই তার ভারতবর্ষের দিকে দৃষ্টি নিক্ষেপ করার একটা বড় কারণ ছিল। আমরা যে আলোচনাটা করছি, সেই আলোচনাটা বাবরকে মূলত 9টা দিক থেকে আলোচনা করব। এক নম্বর যে আলোচনা, সেটা হলো বংশ পরিচয়, মানে বাবরের পরিচয়, বাবর কোথা থেকে এসেছেন, বাবরের পরিচয়, যেটা আমরা আলোচনা করলাম। 2 নম্বর মধ্য এশিয়াতে সংগ্রাম, যেটা আমরা আলোচনা করলাম। 3 নম্বর যে বিষয়টা আলোচনা করব, সেটা হলো ভারতের দিকে অগ্রসর। ভারতের দিকে যে অগ্রসরটা বাবর হচ্ছেন, ভারতের দিকে অগ্রসর হওয়ার আগে আমরা দেখলাম যে ভারতের 1525 সালের যে ম্যাপটা, এটা 1526 থেকে 30 সালের ম্যাপ। এই যে অঞ্চলটা গ্রিন কালারের আছে, ডিপ গ্রিন কালারের আছে, সেই কালারটা
মূলত বাবরের সাম্রাজ্য। এই সাম্রাজ্যটা কোন সাম্রাজ্য? যে সাম্রাজ্যটা লোদি বংশের সাম্রাজ্য ছিল। লোদি বংশের সাম্রাজ্য, ভারতবর্ষের বাকি অংশে কিন্তু লোদি বংশের অস্তিত্ব ছিল না। ওই জন্য তিনি যে ইব্রাহিম লোদিকে পরাজিত করেছিলেন, ইব্রাহিম লোদি যে অঞ্চলে শাসন করতেন সেই অঞ্চলকে তিনি দখল করেছিলেন। ইব্রাহিম লোদি কেন এই সময় পরাজিত হয়েছিল? ইব্রাহিম লোদি আফগানদের শাসক ছিলেন, খুব গুরুত্বপূর্ণ শাসক ছিলেন। ইব্রাহিম লোদির অনেকগুলো পতনের কারণের মধ্যে ১ নম্বর বড় কারণ ছিল যে আফগান শক্তির যে আমির ওমরাহরা ছিল, আমিররা ছিলেন, সেই আমিররা ইব্রাহিম লোদির বিরুদ্ধে গিয়েছিলেন। অনেক সময় দেখা যায় যে এমন ভাবে ব্যাখ্যা করা হয় খুব সরলীকৃত হবে যে দৌলত খান লোদি ইব্রাহিম লোদির পরিচিত হওয়া সত্ত্বেও, ইব্রাহিম লোদির আন্ডারে গভর্নর হওয়া সত্ত্বেও তিনি বাবরকে আক্রমণের জন্য, দিল্লি আক্রমণের জন্য আমন্ত্রণ জানাচ্ছেন, তিনি বিশ্বাসঘাতকতা করছেন। কিন্তু এটা অতি সরলীকৃত ব্যাখ্যা। তিনি এই ব্যাখ্যাটাকে যদি আরো বেশি ডিপ আকারে ব্যাখ্যা করা যায়, আরো গভীরভাবে ব্যাখ্যা করা হয়, তাহলে দেখা যাবে যে আফগান জাতিগোষ্ঠীর গঠনকে বোঝা দরকার। আফগান যে জাতিগোষ্ঠীটা ছিল, সেই জাতিগোষ্ঠীর মধ্যে যিনি শাসক বা সুলতান ছিলেন, সেই সুলতান একজন আমির ছিলেন। আমিরকে অনেক সময় সর্দারও বলা হতো, আফগান সর্দার। ক্লিয়ার? এই আমির বা সর্দার যারা ছিলেন তারা এক একটা অঞ্চলে স্বাধীনভাবে শাসন করতেন। এক একটা অঞ্চলে এক একটা আমির, এক একটা অঞ্চলে এক একটা আমির বা সর্দার। এই সমস্ত আমির মিলে একজনকে নিয়োগ করতেন সুলতান হিসেবে বা শাসক হিসেবে। কিন্তু শর্ত থাকতো যে সুলতান সকলের উপরে থেকে শাসন ব্যবস্থা পরিচালনা করবে সামগ্রিকভাবে, কেন্দ্রীয়ভাবে, কিন্তু সুলতান কখনোই কোনো একটা আমিরের অধীনে যে অঞ্চলটা আছে সেই অধীনের অঞ্চলের ভেতরে হস্তক্ষেপ করবে না। তার মানে সুলতান হলেও পুরো অঞ্চলে একটা সুলতান থাকলেও, দিল্লিকে কেন্দ্র করে যদি একটা অঞ্চলে সুলতান থাকে, তাহলেও যে এক একটা অঞ্চলে এক একটা আমির থাকবে, সেই আমিররা তাদের নিজের অঞ্চলে স্বতন্ত্রভাবে ক্ষমতা ভোগ করবে, যেটা বহলুল লোদি স্বীকার করেছিলেন। এই জন্য বহলুল লোদি সাম্রাজ্য টিকে ছিল। ইব্রাহিম লোদি সিংহাসনে বসার পর এই আমিরদের যে স্বতন্ত্র ক্ষমতা, সেই স্বতন্ত্র ক্ষমতাটাকে সংকুচিত করে সুলতানের ক্ষমতা বা শাসকের ক্ষমতাকে বৃদ্ধি করেছিলেন। তার ফল কি হয়েছিল? যে আমিররা ছিল সেই আমিররা সুলতানের বিরোধিতা করেছিল, যেমন দৌলত খান লোদি বিরোধিতা করেছিল। মেন কারণ এটাই, আফগানদের স্বতন্ত্র বৈশিষ্ট্য, স্বতন্ত্র শাসন করার কেন্দ্রিক চেষ্টা, এই স্বতন্ত্র বৈশিষ্ট্যকে কেউ যদি আঘাত করে আফগানদেরকে, আফগানরা সেই জিনিসটাকে সহ্য করতে পারে না। এটা আফগান শাসন ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ অংশ। পরবর্তীকালে আমরা যদি শেরশাহের কথা দেখি, তাহলে শেরশাহও কিন্তু এই জিনিসটাকে মেনে নিয়েছিলেন। বাংলাতে যখন আফগানদের করবানি বংশের শাসন প্রতিষ্ঠা হয়েছিল, তখনও সেই জিনিসটাই ছিল। তো বাবর ইব্রাহিম লোদি, আফগান শাসক ইব্রাহিম লোদির বিরুদ্ধে অভিযান করছেন এবং পানিপথের প্রথম যুদ্ধে 1526 খ্রিস্টাব্দে, 1526 খ্রিস্টাব্দে পানিপথ বর্তমানে হরিয়ানাতে পড়ে। পানিপথের প্রথম যুদ্ধ এই কারণে, কারণ পানিপথে এর পরেও আরো দুটো যুদ্ধ হয়েছে, পানিপথের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় যুদ্ধ। তো এই জন্য প্রথম যুদ্ধে, পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদির পতন ঘটে এবং ইব্রাহিম লোদির পতন ঘটে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়। এবার মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়ে গেল। এর ফলে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়ে যাওয়ার পর বাবর টোটাল 4 বছর বেঁচে ছিলেন। তো 4 বছরে তিনি 4 বছরের যুদ্ধযাত্রাই পরিচালনা করেছিলেন এবং তার সাম্রাজ্য এটা, মানে কাবুল, কান্দাহার থেকে শুরু করে যৌনাপুর পর্যন্ত তিনি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। এরপর একটা প্রশ্ন সহজে উঠে আসে যে তিনি এই অসম্ভব কাজটা, তিনি কাবুল দখল করেছিলেন অনেক আগে। কাবুল দখল করার পর তিনি লাহোর হয়ে দিল্লির কাছাকাছি পানিপথে এসে কিভাবে তিনি এত বড় সাফল্য লাভ করতে পারলেন, এর আগে কেউ পারেনি, কিন্তু বাবর পেরেছেন। কেন? এই কারণ খুঁজতে গেলে বাবরের সামরিক বা মিলিটারি ইনোভেশন তাকে আলোচনা করতে হবে, সামরিক কৌশল এবং প্রযুক্তিকে আলোচনা করতে হবে। বাবরের যে সামরিক কৌশল এবং প্রযুক্তি ছিল, সেটা বলা যেতে পারে ভারতবর্ষের ইতিহাসে একটা বিপ্লবের সমান, সামরিক বিপ্লবের সমান। কেন? তার কারণ বাবর তোপ এবং বন্দুকের ব্যবহার করেছিলেন। তোপ এবং বন্দুক মানে ছোট ছোট কামান বলা যেতে পারে, এবং বন্দুক মানে বারুদের মাধ্যমে যে বন্দুক চলে, সেই বন্দুকের ব্যবহার করেছিলেন। কেন এটা গুরুত্বপূর্ণ? এই কারণে,
কারণ বাবরের আগে ভারতবর্ষের ইতিহাসে কেউ কখনো এই কামান মানে আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি, বাবরই প্রথম ব্যবহার করেছেন। হ্যাঁ, বাবর পেলেন কোথা থেকে? বাবর পেয়েছিলেন অটোমান সাম্রাজ্যে তুর্কিদের কাছ থেকে। ঠিক আছে। আর বাবর শুধুমাত্র তোপ এবং বন্দুকের ব্যবহারই করেননি, তিনি তুলঘুমা এবং রুমি পদ্ধতিও ব্যবহার করেছিলেন, আলোচনা করছি একটু পরে। বাবর তোপ এবং কামানের মানে কামান এবং বন্দুকের যে ব্যবহার করেছিলেন, সেই ব্যবহারের ফলে অপোজিট পক্ষে যারা ছিল তারা কি ব্যবহার করেছিল? তারা ভারতের যে ঐতিহ্যশালী যে যুদ্ধ কৌশল ছিল, সেই যুদ্ধ কৌশলের মাধ্যমেই তারা ব্যবহার করেছিল। পানিপথের প্রথম যুদ্ধতে তিনি তুলঘুমা এবং রুমি পদ্ধতি ব্যবহার করেছিলেন। তুলঘুমা এবং রুমি পদ্ধতি ব্যবহার করেছিলেন। কি এই তুলঘুমা এবং রুমি পদ্ধতি? আমরা যদি পানিপথের প্রথম যুদ্ধের এই ম্যাপটাকে দেখি, যে তুলঘুমা এবং রুমি পদ্ধতি কি, সেটা হলো পানিপথের প্রথম যুদ্ধ। ইব্রাহিম লোদির সেনাবাহিনী ছিল প্রায় 1,00,000 সেনাবাহিনী। ইব্রাহিম লোদি প্রায় 1,00,000 সেনাবাহিনী ছিল, আর বাবরে ছিল মাত্র 12,000 সৈন্য। ভাবা যায়, মানে অলমোস্ট 10 ভাগের 1 ভাগ। 10 ভাগের 1 ভাগ সৈন্য থাকা সত্ত্বেও বাবর অনায়াসে এই যুদ্ধ জিতে গেছিল। কেন? কিভাবে? তার কারণ সেনাবাহিনীর যে সাজানো ছিল, সেই সাজানো যুদ্ধ যে ক্ষেত্রটা ছিল পানিপথে, সেই যুদ্ধ ক্ষেত্রটাকে যদি উপর থেকে ভিউ দেখা যায়, তাহলে দেখা যাবে যে ইব্রাহিম লোদির যে সেনাবাহিনী ছিল সেটা 3টে ভাগে বিভক্ত ছিল। ইব্রাহিম লোদির নেতৃত্বে কেন্দ্রীয় পদাতিক বাহিনী এবং হস্তি বাহিনী ছিল এখানে। মানে পদাতিক বাহিনী যারা পায়ে হেঁটে হেঁটে যুদ্ধ করে, তলোয়ারি নিয়ে বা ওই বর্মা নিয়ে, সেরকম। আর হস্তি বাহিনী ছিল, যেটা ইব্রাহিম লোদির অধীনে ছিল। আর দুই পাশে, বাম পাশে অশ্বারোহী বাহিনী আর ডান পাশে অশ্বারোহী বাহিনী ছিল। সরি, বাম পাশে অশ্বারোহী বাহিনী এবং ডান পাশে অশ্বারোহী বাহিনী ছিল। ক্লিয়ার? এর মূল স্ট্র্যাটেজি কি ছিল? এই যে 12,000 সৈন্য আছে, 12,000 সৈন্যকে তিনি 3 দিক থেকে আক্রমণ করবে। কেন্দ্রীয় পদাতিক বাহিনী এবং হস্তি বাহিনী সোজাসুজি আক্রমণ করবে, ডান দিকের অশ্বারোহী বাহিনী এই দিক থেকে আক্রমণ করবে, আর বাঁ দিকের অশ্বারোহী বাহিনী এই দিক থেকে আক্রমণ করবে। 3 দিক থেকে আক্রমণ হবে, কিন্তু একটা জায়গাতেই আক্রমণ হবে। এটা ইব্রাহিম লোদির স্ট্র্যাটেজি ছিল। কিন্তু বাবর এর অন্যরকম একটা স্ট্র্যাটেজি তৈরি করেছিল। বাবর তার সেনাবাহিনীকে 3 ভাগে নয় 4 ভাগে ভাগ করেছিলেন। তিনি কামানের যে সারি, মানে ছোট ছোট কামান বা তোপের যে আর্টিলারি সারি, যেটা উস্তাদ আলীকুলির নেতৃত্বে ছিল, সেটাকে সব থেকে সামনে রেখেছিল। আর ঠিক সামনাসামনি ছিল ইব্রাহিম লোদির কেন্দ্রীয় পদাতিক বাহিনী এবং হস্তি বাহিনী। ঠিক আছে। এটাকে সামনে ওই গোশকট বা ওই কিছু মাটির উপরে বস্তা রেখে তার উপরে কামানগুলোকে রাখা হয়েছিল, যাতে ডাইরেক্ট এই হস্তি বাহিনীকে আক্রমণ করা যায়। এর মূল টার্গেট ছিল এই হস্তি বাহিনী। ক্লিয়ার? কেন বলছি? তার ঠিক পিছনে ছিল বাবরের সংরক্ষিত নিয়ম, মানে স্পেশাল কিছু রিজার্ভ ফোর্স, যেটা বাবরের অধীনে ছিল, যেটা বাবর বসেছিলেন। তার মানে বাবর নিজে যে সৈন্যবাহিনী নিজের আন্ডারে রেখেছিলেন কয়েক হাজার, সেই হাজারের সামনে তিনি কামান রেখেছিলেন। আর কামানের উদ্দেশ্য ছিল সোজাসুজি যে হাতিগুলো ছিল, হাতির বাহিনী ছিল ইব্রাহিম লোদি, তাকে টার্গেট করার। তাহলে ইব্রাহিম লোদি দুটো সেনাবাহিনী দেখতে পাচ্ছে, একটা কামানের বাহিনী, সামনে কিছু লোক বসে আছে ছোট ছোট ভাবে, আর পিছনে বাবরের নেতৃত্বে রিজার্ভ ফোর্স। বাবর আরো দুটো বাহিনীকে লুকিয়ে রেখেছিলেন দুই দিকে, যে পদ্ধতিটাকে বলা হতো মানে দুই দিকে দুটো অশ্বারোহী বাহিনী, এইদিকে একটা অশ্বারোহী বাহিনী রেখেছিল, বাম দিকে এবং ডান দিকে। বাম দিকে ডান দিকে ইব্রাহিম লোদিও রেখেছিল, কিন্তু তাদের মেন টার্গেট ছিল এই বাবরের মেন যে জায়গা, কেন্দ্রীয় ঘাঁটি, তাকে আক্রমণ করা। এবং সেটা প্রকাশ্যে দেখা যাচ্ছিল যে বাবরের এই যে আলীকুলি খানের নেতৃত্বে যে বাহিনীটা আছে, তারা 3টে বাহিনীকে দেখতে পাচ্ছে, সোজাসুজি, বাম দিকে এবং ডান দিকে। কিন্তু বাবরের স্ট্র্যাটেজি ছিল এই যে বাম দিকে এবং ডান দিকে যে দ্রুত অশ্বারোহী বাহিনী আছে, তাদেরকে গোপনে লুকিয়ে রাখা। তারা কি করত? তারা ডান দিক থেকে গিয়ে পিছনের দিকে আক্রমণ করা, এই বাহিনীটা একটু এগিয়ে এসে এই বাহিনীটা পিছন থেকে এটাকে ঘিরে ফেলবে, এই বাহিনী যখন একটু এগিয়ে আসবে, এই বাহিনীটা পিছন থেকে এদিকে ঘিরে ফেলবে।
আর এই যে সামনের কামানের বাহিনীটা আছে ডাইরেক্ট হাতির উপরে গুলি বর্ষণ করবে, মানে কামানের যে গুলিগুলো হয়, মানে কামানের যে ফায়ার গুলো হয় সেগুলো হাতির উপরে বর্ষণ করবে। রিয়াকশন কি? রিয়াকশন হলো যখন কামানের বাহিনী মানে কামানের গুলি হাতির উপর পড়ছে তখন হাতি প্রচন্ড আওয়াজে, মানে হাতি প্রচন্ড আওয়াজ পাচ্ছে, তখন হাতি নিজের ব্যালেন্স হারিয়ে, নিয়ন্ত্রণ হারিয়ে আশেপাশে যে পদাতিক বাহিনী আছে তাদেরকে ভঙ্গুর করে দিচ্ছে, ভেঙে দিচ্ছে, মানে হাতি পাগল হয়ে যাওয়ার মতো ব্যাপার। আশেপাশে যে পদাতিক বাহিনী হেঁটে হেঁটে যাচ্ছে, যে বাহিনী তাদের মানে একটা সামনেই যে কেন্দ্রীয় বাহিনী বিশাল বাহিনী, সেটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হচ্ছে। তারপর যখন ইব্রাহিম লোদির ডান দিকের এবং বাম দিকের বাহিনী এদিকে ছুটে আসছে কেন্দ্রীয় বাহিনীর দিকে, তখন বাবর কি করছে, এই যে কামানের যে আক্রমণ, এটাকে বলা হয় রুমি পদ্ধতি, এটাকে বলা হয় রুমি পদ্ধতি। এরপর যখন ডান দিকে এবং বাম দিকের অশ্বারোহী বাহিনী সামনের দিকে এগিয়ে আসছে, বাবর কি করছে, এই তার যে ডান দিক এবং বাম দিকের লুকিয়ে রাখা অশ্বারোহী দ্রুতগামী অশ্বারোহী বাহিনী আছে, তাদেরকে পিছন দিক থেকে ঘিরে ফেলছে। এরা সামনের দিকে মুভ করছে, এরা পিছনের দিকে গিয়ে অ্যাটাক করছে। এই যে পিছন দিক থেকে সাইড দিক থেকে গিয়ে পিছন দিকে অ্যাটাক করা, এই পদ্ধতিটাকে বলা হয় তুলঘুমা পদ্ধতি। এই দুটো পদ্ধতির নেতৃত্বে, এই যুদ্ধ কৌশলের নেতৃত্বে ইব্রাহিম লোদির 1,00,000 সৈন্যবাহিনীর বিরুদ্ধে বাবর মাত্র 12,000 সৈন্য নিয়ে পানিপথের প্রথম যুদ্ধে খুব সহজে জয়লাভ করছে। পরের বছর খানুয়ার যুদ্ধ, পানিপথের প্রথম যুদ্ধ হলো, বাবর লাহোর এবং দিল্লি দখল করলো। পরের বছর খানুয়ার যুদ্ধ। খানুয়ার যুদ্ধের সময় বাবর একটা অন্যরকম পদ্ধতি নিচ্ছে। বাবরের পানিপথের যুদ্ধের ফলে আগ্রা এবং দিল্লি দখল করে নেওয়ার ফলে যে সম্পদগুলো ছিল, রাজকোষ ছিল, সব ভাগবাটোয়ারা হয়ে গেল সৈন্যদের মধ্যে, সেনাবাহিনীর মধ্যে, পদস্থ কর্মচারীদের মধ্যে। তারপর বেশ কিছু সৈন্যবাহিনী তারা আর এখানে থাকতে চাইলো না, মূলত প্রকৃতির জন্য। কেন থাকতে চাইলো না, আমরা যখন বাবরনামা আলোচনা করব তখন আমরা আলোচনা করছি, আগে আলোচনা করছি। এর বেশ কিছু কারণ ছিল। খানুয়ার যুদ্ধ দেখা গেল যে বাবর পানিপথের যুদ্ধে পরের বছরই রাজপুতদের বিরুদ্ধে, রাজপুতদের মধ্যে মূলত রানা সঙ্গ, যেটা মেবারের যিনি রানা ছিলেন, রানা সঙ্গ, তিনি বাবরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেন। তার ফলটা কি হলো, খানোয়ার যুদ্ধে যদি পরাজিত হতেন বাবর, তাহলে স্বাভাবিক ব্যাপার, এই যে যুদ্ধ জয়লাভ করলো এবং বাবর যে স্থায়ী একটা বসতির জন্য ভারতবর্ষে এসেছে সেটা ব্যর্থ হয়ে যাবে। তার মানে খানোয়ার যুদ্ধে তাকে জয়লাভ করতে হবে। আর যে যুদ্ধটা মানে রানা সঙ্গের বিরুদ্ধে যে যুদ্ধ, সেই যুদ্ধটা বাবরের পানিপথের প্রথম যুদ্ধের থেকে অনেক বেশি মারাত্মক হবে। তার কারণ লোদি বাহিনী যতটা দুর্বল ছিল, রাজপুতরা তার ততটা দুর্বল ছিল না, রাজপুতরা আরো অনেক বেশি শক্তিশালী ছিল। তাহলে এক তো রাজপুতরা অনেক বেশি শক্তিশালী ছিল, কিন্তু বাবরের অন্য সমস্যা ছিল যে বাবর শুধু যে সৈন্যবাহিনীরা নিয়ে এসে পানিপথের প্রথম যুদ্ধ জয়লাভ করেছে, সেই সৈন্যবাহিনীরা বাবরের কাছে আর থাকতে চাইছে না, ভারতবর্ষে তারা ফিরে যেতে চাইছে, বেশ কিছু ফিরেও যেতে চেয়েছিলেন। তার ফলে বাবর কি করলেন, বাবর ধর্মের জিকির তুললেন। বাবর নিজেকে ধর্মযোদ্ধা মানে গাজী, নিজেকে গাজী উপাধি দিলেন। মানে গাজী মানে ধর্ম যোদ্ধা। কেন এটা বললেন, তিনি এর আগে নেশা করতেন, মানে মদ খেতেন। তিনি খানোয়ার যুদ্ধের আগে মদ মানে মাদক দ্রব্য সেবন করা বন্ধ করে দিলেন এবং তিনি বললেন যে এই যে যুদ্ধটা হবে, খানোয়ার যুদ্ধটা হবে রানা সঙ্গের বিরুদ্ধে, মেবারের রানার বিরুদ্ধে, এই যুদ্ধটা শুধুমাত্র সাম্রাজ্য প্রতিষ্ঠা করা বা রাজনৈতিক উদ্দেশ্য সিদ্ধি করার জন্য নয়, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য নয়, এই যুদ্ধ হবে ধর্মের যুদ্ধ। ধর্মের যুদ্ধ মানে ধর্মকে এখানে কাজে লাগানো হচ্ছে নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য। আমার ওই ক্রুসেডের উপর যে যুদ্ধ ভিডিওটা আছে, সেই ভিডিওতে ধর্মকে কিভাবে একটা যুদ্ধকে কাজে লাগানো হয় শুধুমাত্র কিছু মানুষের নিজের স্বার্থের জন্য, সেখানে খুব ভালো করে ডিটেলসে এক্সপ্লেন করা হয়েছে। বাবর খানুয়ার যুদ্ধের ক্ষেত্রে সেই জিনিসটা করেছেন। আমরা বাবর নামে আলোচনা করব, তখন তিনি কেন গাজী উপাধি নিয়েছিলেন এবং কেন তিনি মাদকদ্রব্য সেবন ছেড়ে দিয়ে তিনি ধর্মযোদ্ধা বা ধর্মযুদ্ধের ডাক দিয়েছিলেন, সেই বিষয়টাতে বাবর নামাতে তিনি উল্লেখ করেছেন। তাহলে খানোয়ার যুদ্ধ যদি দেখা যায়, খানোয়ার যুদ্ধতে রানা সঙ্গের প্রায় অলমোস্ট 80 থেকে 1,00,000 সৈন্যবাহিনী ছিল। আর যে সৈন্যবাহিনী শুধুমাত্র রাজপুতরা ছিল না, যে সৈন্যবাহিনীতে মুসলমানরাও ছিল। কোন মুসলমানরা? আফগান মুসলমানরা।
আফগান সৈন্যও ছিল, মানে রানা সঙ্গ মানে শুধুমাত্র হিন্দু ছিলেন আর বাবর মানে মুসলমান ছিলেন এরকম কিন্তু ভাবার কোনো কারণ নেই। খানোয়ার যুদ্ধতে রানা সঙ্গের যে সৈন্যবাহিনী ছিল সেই সৈন্যবাহিনীতে রাজপুতদের সাথে সাথে আফগান সৈন্যরাও বাবরের বিরুদ্ধে জয়লাভ করেছিল। তার মানে এটা অ্যাকচুয়ালি কোনো ধর্মযুদ্ধ ছিল না, এটা হিন্দু এবং মুসলমানের ধর্মের যদি দিক থেকে দেখা যায় তাহলে হিন্দু এবং রাজপুত এবং মুসলমানদের যৌথ সৈন্যবাহিনীর বিরুদ্ধে বাবর যুদ্ধ করেছিলেন। তাহলে ধর্মযুদ্ধ তো এই দিক থেকে যদি বিচার করা হয় তাহলে ধর্মযুদ্ধ তো হচ্ছে না। রানা সঙ্গের প্রায় গুরুত্বপূর্ণ কি ছিল, রানা সঙ্গের অশ্বারোহী ছিল যারা দক্ষ ছিল এবং দ্রুত গতি সম্পন্ন ছিল, আর প্রচুর হস্তি বাহিনী ছিল। এই যে হাতির বাহিনী না, এই হাতির বাহিনীকে আমরা সামরিক ক্ষেত্রের গুরুত্ব যখন আলোচনা করব তখন বলছি। আর বাবরের কি ছিল, কামানের সারি ছিল, মানে রুমি পদ্ধতি ছিল, আর তুলঘুমা পদ্ধতি ছিল যেটা সাইড থেকে আক্রমণ করা হয় পিছন দিকে, এটা ছিল। তাহলে বাবরের সেনাবাহিনীর শক্তিশালী দিক ছিল এই দুটোই সব থেকে শক্তিশালী দিক। আর রানা সঙ্গের দুর্বল দিক কি ছিল, হাতির বাহিনী দুর্বল ছিল, কামান ছিল না সেটা একটা দুর্বল, ঠিক আছে। আর হাতির কামানের শব্দতে হাতি স্বাভাবিক ব্যাপার, ভয় খাবে, ঠিক আছে। তার ফলটা কি হলো, আমরা জানি যে খানোয়ার যুদ্ধ 1527 খ্রিস্টাব্দে হয়েছিল এবং এই যুদ্ধে বাবর জয়লাভ করেছিল। বাবর বাবর যে মদ সেবন বা মদের যে পাত্র ছিল সেই পাত্রকে তিনি ভেঙে দিয়েছিলেন। কেন ভেঙে দিয়েছিলেন, সৈন্যবাহিনীকে মনোবল বাড়ানোর জন্য। তার মানে তিনি ধর্মযুদ্ধের যখন ডাক দিচ্ছেন তখন এটা তিনি বোঝাতে চাইছেন যে আমি ধর্মের বিরুদ্ধে কোনো কাজ করছি না, মানে মদ খাওয়া ইসলাম ধর্মে হারাম আছে, তো ধর্মযুদ্ধ যদি করতে হয় তাহলে মদ খেয়ে ধর্মযুদ্ধ তো হবে না। তো মদের পাত্রকে তিনি প্রথমে ভেঙে ফেললেন, ভেঙে ফেলার পর তিনি বললেন যে আমি আর ধর্মের বিরুদ্ধে যখন অগ্রসর হচ্ছি আমি পিছু পা হব না। তাতে সৈন্যরা মনোবল বৃদ্ধি পেল, যার ফলে সৈন্যরা বেশিরভাগ খানোয়ার যুদ্ধে জয়লাভ মানে অংশগ্রহণ করেছিল। বাবরের যে ওই উদ্ভাবন, ওই রুমি পদ্ধতি এবং তুলঘুমা পদ্ধতি, এর ফল কি হয়েছিল, এর আগে এর আগে মূলত ভারতবর্ষে হাতির মাধ্যমে যুদ্ধ করা হতো, আর হাতি একটা বড় অস্ত্র হিসেবে ব্যবহার করা হতো হাতিকে। আর তলোয়ার তলোয়ার ছিল, আর মানে পদাতিক বাহিনীর একটা বিশাল বড় গুরুত্ব ছিল। তাহলে পদাতিক বাহিনী, আগে লিখি পদাতিক বাহিনী, হস্তি বাহিনী মানে হাতির বাহিনী, আর পদাতিক বাহিনী মানে এখানে তলোয়ার। এই দুটো বিষয় ছিল ভারতবর্ষে বাবরের আগের যুদ্ধ করার একটা গুরুত্বপূর্ণ। আর অশ্ববাহিনীও ছিল। এটা ছিল ভারতবর্ষে বাবরের আগে যুদ্ধ করার কৌশল। কিন্তু বাবরের আসার পর কি হলো, বাবরের আসার পর কামান এলো, বন্দুক এলো, তিনি দ্রুত অশ্ববাহিনী নিয়ে এলেন, যেটা তুলঘুমা পদ্ধতি ব্যবহার করা হতো। আর যেটা গুরুত্বপূর্ণ এগুলোকে তিনি ইনভেন্ট করলেন, নিয়ে এলেন। আর যেটা বাদ গেল সেটা হলো হস্তি বাহিনী। হস্তি বাহিনীর গুরুত্বটা একদম বাদ চলে গেল যুদ্ধক্ষেত্রে যেটা সব থেকে বড় অস্ত্র ছিল হাতির বাহিনী, সেই হাতির বাহিনীটাকে বাবরের আক্রমণের ফলে বা বাবরের পানিপথের প্রথম যুদ্ধের ফলে সামরিক ব্যবস্থার দিক থেকে হস্তি বাহিনীর অস্তিত্বটা একদম শেষ হয়ে গেল, ঠিক আছে। এর ফলটা কি হলো, এর ফলে পানিপথের প্রথম যুদ্ধ, খানোয়ার যুদ্ধ, তারপর গোগরার যুদ্ধ, এর ফল মুঘল ফাউন্ডেশন অফ মুঘল রুল তৈরি হলো, যেটা পরবর্তীকালে 300 বছর ধরে ভারতবর্ষ এবং ভারতীয় উপমহাদেশে এটা চলতে শুরু করেছিল। সাম্রাজ্যের ভিত স্থাপন হলো, যেটা বাবর থেকে শুরু করে দ্বিতীয় বাহাদুর শাহ পর্যন্ত প্রায় 300 বছর ধরে একটা শাসন ব্যবস্থা ভারতবর্ষের ইতিহাসে চলেছিল। বাবরের ব্যক্তিত্ব কেমন ছিলেন, বাবর সম্পর্কে আমরা জানতে পারি মূলত তার নিজের লেখা আত্মজীবনী থেকে, বাবরনামা। তো বাবরনামা থেকে যে বাবরের সম্পর্কে জানা যায়, বাবরনামাতে তিনি কি লিখেছেন, বাবর নিজের নামে সম্পর্কে তিনি যাই লিখেছেন, তিনি নিজের সমালোচনাও করেছেন,
তিনি ব্যক্তি বাবরকে কেন্দ্র করে তিনি নিজের দুর্বলতার কথা, নিজের ব্যর্থতার কথা যেমন উল্লেখ করেছেন, তিনি যে যে অঞ্চলে ভ্রমণ করেছেন সেই সব অঞ্চলের প্রকৃতি, সেই সব অঞ্চলের নদী, গাছপালা, ফল, ফুল, পাখি, তিনি কবিতা, তিনি সাহিত্যের খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিলেন। তিনি হরফের প্রচলন করেছিলেন, তিনি বেশ কিছু শৈলীর করেছিলেন, উদ্ভাবন করেছিলেন। তার মানে তিনি একজন একসাথে যেমন যোদ্ধা ছিলেন, তিনি একসাথে যোদ্ধার সাথে সাথে তিনি একজন সাহিত্যিকও ছিলেন। তিনি যেমন নদী, গাছপালা, আবার প্রাকৃতিক সৌন্দর্যের কথাও ব্যাখ্যা করেছেন, সেই সাথে সাথে তিনি ফল, ফুল এইসবেরও ব্যাখ্যা করেছেন। তিনি যুদ্ধের দুর্বলতা, তার নিজের ব্যক্তিগত দুর্বলতার কথা যেমন উল্লেখ করেছেন, তেমনি শত্রুপক্ষের দুর্বলতা, শত্রুপক্ষের খারাপ দিকগুলো, ভালো দিকগুলো উল্লেখ করেছেন। একটা সময় হয়েছিল যে পানিপথের প্রথম যুদ্ধের পর ইব্রাহিম লোদি যুদ্ধক্ষেত্রে মারা যান। কিন্তু ইব্রাহিম লোদি মারা যাওয়ার পর যখন বাবর দিল্লি এবং আগ্রা দখল করেন, তো ইব্রাহিম লোদির পরিবারের যত মানুষ ছিল তাদের কাউকে বন্দিও করা হয়নি, মেরেও দেওয়া হয়নি। বাবর তাদেরকে সসম্মানে যে যে পোস্টে ছিলেন তাকে সেই পোস্টে নিয়োগ করেছিলেন। তার পরিবারের আত্মীয়দের এটা নিয়ম ছিল না যে কোনো একটা শাসক যদি কোনো একটা শাসককে পরাজিত করত, তো মধ্যযুগের এটাই নিয়ম যে পূর্ববর্তী শাসকের সমস্ত মানুষকে সরিয়ে দেওয়া, পদ থেকে সরিয়ে দেওয়া, নাইলে হত্যা করে দেওয়া হতো। কিন্তু বাবর ইব্রাহিম লোদির পরিবারের সাথে এরকম করেননি। উদাহরণ হিসেবে বাবরের মা এক সময় দেখা গেছিল যে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে বাবরকে দিয়েছিলেন, যদিও অল্পের জন্য বাবর রক্ষা পেয়ে গেছিলেন, সেই খাবার খায়নি, খাবার খাওয়ার আগে সেটা প্রকাশ পেয়ে গেছিল। তো বাবরের প্রতি বাবরের ইব্রাহিম লোদির মায়ের এরকম ঘৃণা থাকা সত্ত্বেও তিনি ইব্রাহিম লোদির মাকে কারাগারে বন্দী করেননি, তিনি মুক্তি করে দিয়েছিলেন, তিনি মাফ করে দিয়েছিলেন। মানে এই সব ছোট ছোট বিষয় থেকে দেখা যায় যে বাবরের যে মানসিকতা, বাবরের যে মন, সেটা অনেক বড় ছিল, বড় মাপের ছিল। তিনি বন্ধুদের সাথে যেরকম আচরণ করতেন, তিনি শত্রুদের সাথেও বা পরাজিত শত্রুর আত্মীয়দের সাথেও তিনি সেরকমই উদার মনোভাবাপন্ন ছিলেন। তিনি সাহিত্যিক ছিলেন, কোনো সাহিত্যিক মানুষ ক্রুর হতে পারেন না। তিনি মহান যোদ্ধা ছিলেন। মহান যোদ্ধা ছিলেন এই কারণে, তিনি সমরখন্দ এবং বোখারাতে, মূলত সমরখন্দে তিনি বারবার ব্যর্থ হয়েছিলেন উজবেকদের হাতে। কিন্তু সেই ব্যর্থতা থেকে তিনি হার মানেননি, তিনি শিখেছিলেন যে এই ব্যর্থতা আমার কেন হচ্ছে। সেই হার থেকে তিনি শিক্ষা লাভ করেছিলেন, যে হারের শিক্ষা পরবর্তীকালে তিনি পানিপথের প্রথম যুদ্ধে, খানোয়ার যুদ্ধে, গোগরার যুদ্ধে, এর যুদ্ধগুলোতে তিনি অ্যাপ্লাই করে সফলতা লাভ করেছিলেন। তার সময়কাল মাত্র 4 বছরের ছিল, মানে পানিপথের প্রথম যুদ্ধের 26 থেকে 30 পর্যন্ত। 30-এ তার মৃত্যু হয়েছিল। প্রথমে তাকে আগ্রাতে সমাধি দেওয়া হয়েছিল, পরে তাকে আফগানিস্তানে নিয়ে যাওয়া হয়েছিল। বর্তমানে তার সমাধি আফগানিস্তানেই আছে। তো তিনি বাবরনামাতে বাবরের পার্সোনালিটি সম্পর্কে যে জিনিসটা জানা যায়, তিনি সেগুলোকে, বাবরনামা যদি পুরোটাই পড়া হয় তাহলে বোঝা যাবে যে বাবর একজন মহান মানুষ ছিলেন। বাবর শুধুমাত্র তার রাজনৈতিক কৃতিত্বের জন্য বা মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার জন্যই তিনি মহান ছিলেন না। তার প্রত্যেকটি জিনিস, তিনি তার কবি সত্তার দিক থেকে, তিনি তার সাহিত্যিক সত্তার দিক থেকে, তিনি তার ব্যক্তিগত ভুল ত্রুটির স্বীকারোক্তির দিক থেকে, তিনি পরাজিত শত্রুদের মুক্তিদানের দিক থেকে, প্রত্যেকটি দিক থেকে তিনি মহান এবং উদারতার পরিচয় দিয়েছিলেন, যেটার প্রমাণ পাওয়া যায়। বেশ কিছু ঐতিহাসিক বাবরনামাকে বলেন যে মধ্যযুগের ইতিহাসে বাবরনামা একটা মূল্যবান রত্ন। মানে বাবরনামার গুরুত্ব কতটা বেশি। আর এই কথাটা কারা বলছেন? এই কথাটা পাশ্চাত্যের ঐতিহাসিকরা বলছেন, যে ঐতিহাসিকরা সবসময় বাবর তথা ভারতকে, মুসলমানদেরকে ছোট করে ব্যাখ্যা করেছেন। তারা যদি এটা বড় স্বীকার করছেন, তার মানে বোঝা যাচ্ছে যে বাবরনামা কত বড় একটা মূল্যবান বিষয় ছিল। বাবরনামা সম্পর্কে আরো একটা বিষয় বলা যায় যে বাবরনামা ছিল বাবর প্রথম মানুষ ছিলেন, প্রথম শাসক ছিলেন যিনি তার নিজের আত্মজীবনী রচনা করেছিলেন। এরপরে আত্মজীবনী রচনা করেছিলেন জাহাঙ্গীর, তুজুকি জাহাঙ্গীরি। তার মানে ভারতবর্ষের ইতিহাসে প্রথমবার বাবর আত্মজীবনীমূলক সাহিত্য রচনা করে। জীবনীমূলক সাহিত্য রচনা হয়েছে, অর্শ ঘোষ বুদ্ধচরিত রচনা করেছেন প্রাচীন ভারতে অনেক আগে, ঠিক আছে, কিন্তু কুষাণ যুগে। তো কুষাণ যুগ মানে গুপ্ত যুগের আগে, কুষাণ যুগে। তো আত্মজীবনীমূলক সাহিত্য রচনা করার যে প্রচলন, সেই প্রচলনটা কিন্তু বাবর ভারতবর্ষের ইতিহাসে শুরু করেছেন। বলা হয় যে তারিকি ফিরোজ শাহ তুগলকের আত্মজীবনী, কিন্তু এটাকে কতটা আত্মজীবনী বলা যায় সে নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক আছে। বাবরনামা পুরোপুরি এবং সম্পূর্ণ অর্থে একজন বাবরের আত্মজীবনী ছিল, এ নিয়ে কোনো রকমের বিতর্ক ছিল না।
তাহলে বাবরের ব্যক্তিত্ব এবং আত্মজীবনী সম্পর্কে জানার পর আমরা বাবরের ধর্মনীতি এবং দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানবো। আমরা জানি যে বাবর হুমায়ুনকে বলেছিলেন যে ভারতবর্ষকে যদি শাসন করতে হয় তাহলে ভারতবর্ষের মানুষের মনকে জয়লাভ করতে হবে। ভারতবর্ষকে যদি শাসন করতে হয় তাহলে ভারতের মানুষের মনকে জয়লাভ করতে হবে, না হলে ভারতবর্ষকে শাসন করা যাবে না। তাহলে ভারতবর্ষের মানুষের মন কেমন আছে? ভারতবর্ষের মানুষের মন শুধুমাত্র ইসলাম ধর্মের উপর বিশ্বাস করে নয়, ভারতবর্ষের মানুষের মন হিন্দু ধর্মের উপর বিশ্বাস আছে, বৌদ্ধ ধর্মের উপর বিশ্বাস আছে, জৈন ধর্মের উপর বিশ্বাস আছে, ঠিক আছে, আবার পার্সি ধর্মের উপর বিশ্বাস আছে, মানে জরাথুস্ট্রিয়ান ধর্মের উপর বিশ্বাস আছে। তাহলে শুধুমাত্র ভারতবর্ষকে শাসন করতে গেলে যদি ইসলামের নীতিকে বা ইসলামের শরীয়তের আইনকে যদি কঠোরভাবে প্রয়োগ করা হয় তাহলে ভারতবর্ষকে শাসন করা যাবে না, ভারতের মানুষের মনকে পাওয়া যাবে না, খুশি করা যাবে না, ভারত বিদ্রোহ করবে, ভারত সেটাকে গ্রহণ করবে না। এটা বাবর খুব ভালোভাবে জানতেন, যেটা বাবরনামা থেকে জানা যায়। এই জন্য বাবর হুমায়ুনকে নসিহাত দিয়েছিলেন, বাবর হুমায়ুনকে উপদেশ দিয়েছিলেন যাতে মানে হুমায়ুন কখনো কোনো রকমের কঠোর বা ক্রূর কোনো রকমের নীতি না নেন ভারতবর্ষকে শাসন করার জন্য। বাবরের এখানে সহজেই প্রশ্ন হয়, কোন একটা মুসলমান শাসক যখন ভারতবর্ষের মতো একটা বিশাল দেশকে শাসন করতে আসছেন এবং তিনি রাজধানীকে কেন্দ্র করে একটা কেন্দ্রীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করছেন, তাহলে প্রথম প্রশ্নই হয় যে বাবরের যে ধর্মীয় মনোভাব সেটা ছিল সহনশীল না কট্টর ছিল। তার মানে বাবর যে জিহাদের ধারণা সহনশীল এবং কট্টর, সহনশীল তো আমরা উদাহরণ পেলাম, কট্টরের উদাহরণ পেয়েছি কি 1527 খ্রিস্টাব্দে খানুয়ার যুদ্ধে তিনি ধর্ম যোদ্ধা হিসেবে বা ধর্মযুদ্ধ শুরু করেছিলেন, তিনি গাজী উপাধি নিয়েছেন। তিনি গাজী উপাধি যখন নিচ্ছেন তার মানে বোঝা যাচ্ছে যে তিনি কি সত্যি কট্টর ছিলেন, তিনি হিন্দুদের বিরুদ্ধে ধর্মযুদ্ধ নিচ্ছেন, মানে হিন্দুদেরকে পরাজিত করে মুসলমান শক্তির প্রতিষ্ঠা করতে হবে। এর জন্য এটা একটা বিতর্কের সূত্রপাত হয়, যে বিতর্কটার ফলে এর মানে বাবরনামাতেই এর উত্তর আমরা কোথা থেকে পাবো? এর উত্তর আমরা বাবরনামা থেকে পাবো। তিনি ইসলাম ধর্মের প্রতি যে গভীরভাবে অনুরাগী ছিলেন, ইসলাম ধর্মকে তিনি যে কত ভালোবাসতেন সেটা আমরা বাবরনামা থেকে সহজে পাই। তার মানে তিনি ইসলাম ধর্মের প্রতি অনুরাগী ছিলেন, ঠিক আছে। তিনি নিয়মিত নামাজ, রোজা এবং ধর্মের যে ন্যূনতম যে মূল্যবোধ গুলো আছে, আনুগত্য আছে, সেগুলো তিনি মেনে চলতেন। কিন্তু একই সাথে তিনি ছিলেন বাস্তববাদী এবং সংস্কৃতি মনাও। তিনি সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন, তিনি বাস্তববাদী রাজনীতিতে বিশ্বাস করতেন, তিনি সমরখন্দ জয় করতে ব্যর্থ হয়েছিলেন, বারবার ব্যর্থ হয়েছিলেন, সেটাকে তিনি স্বীকার করেছিলেন, তিনি আত্মজীবনীতে নিজের ভুলগুলোকে উল্লেখ করেছেন। তার মানে তিনি বাস্তববাদী রাজনীতি ছিলেন। তিনি মদ্যপান করতেন কিন্তু পরে তিনি মদ্যপান ত্যাগ করেছিলেন। মদ্যপান ত্যাগ এই জন্য করেছিলেন যে আমি যদি মদ্যপান ত্যাগ না করি এবং সৈন্যদেরকে প্রমাণ করতে না পারি যে আমি ধর্মের অনুগত হয়ে নিজের শাসন ব্যবস্থা পরিচালনা করার দিকে এগোচ্ছি, তাহলে সৈন্যবাহিনী আমার মানবে কেন? সৈন্যবাহিনীকে মানাতে গেলে তো আমাকে নিজেকে প্রথমে সেটাকে শুধরাতে হবে না। তার মানে তিনি সৈন্যবাহিনীর সামনে নিজের আনুগত্য প্রকাশ করেছিলেন, তার ফলে সৈন্যবাহিনী তার প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন। আমরা জানি যে বাবরের সৈন্যবাহিনীতে একটা জাতিগোষ্ঠীর মানুষ ছিল না, বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষরা ছিল। তাহলে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের মধ্যে যে ঐক্যবদ্ধ তিনি করতে পেরেছিলেন, রাখতে পেরেছিলেন, যেটা পরবর্তীকালে হুমায়ুন পারেননি, সেটা বাবরের বড় কৃতিত্ব ছিল। তাহলে এটা শুধুমাত্র বাবরকে শুধুমাত্র মহানই করে না, বাবরকে তার বাস্তববাদী রাজনীতির জন্য অমর করে রাখে ইতিহাসের পাতাতে। গুরুত্বপূর্ণ দিক কি? গুরুত্বপূর্ণ দিক, তিনি বাগান, শিল্প, সাহিত্য এইসবের প্রতি গভীর ভালোবাসা রেখেছিলেন। তার মানে বাবরকে একই সাথে কঠোর এবং একই সাথে সহনশীল, এই দুটো মানে একই সাথে সমান্তরাল ভাবে মাপকাঠিতে ফেলা যায় না। বাবরকে মানে বাবর কে সহজে বলা যেতে পারে, এখানে লিখেছি আমি যে বাবর একজন ধার্মিক ছিলেন কিন্তু প্র্যাগমেটিক শাসক ছিলেন, ঠিক আছে, মানে এইভাবে তাকে আলোচনা করা যায়, মানে ব্যাখ্যা করা যেতে পারে। তার মানে তিনি এরপর জিহাদের প্রসঙ্গে আসি। তিনি যে জিহাদ শব্দটাকে ব্যবহার করেছিলেন, ধর্মযুদ্ধের কথাটা ব্যবহার করেছিলেন, সেটা কোনো রকম ভাবে ধার্মিক বিষয় ছিল না, সেটা পুরোপুরি ভাবে রাজপুতদের বিরুদ্ধে ছিল। এবং এর আগে তিনি খানুয়ার যুদ্ধকে জিহাদ হিসেবে পরিচালনা করেছিলেন শুধুমাত্র সৈন্যদের মনোবল বাড়ানোর জন্য, শুধুমাত্র সৈন্যদের মনোবল বাড়ানোর জন্য। এবং কেন? তার কারণ সৈন্যরা পানিপথের প্রথম যুদ্ধের পর ফিরে, মানে 1526 খ্রিস্টাব্দে জয়লাভের পর তিনি ফিরে যেতে চেয়েছিলেন। আর যদি ফিরে যায় তাহলে বাবরের যে নতুন সাম্রাজ্য জয় করার একটা ইচ্ছে এবং বাসস্থান তৈরি করতে হয়েছিল,
সেটা পুরোপুরি ভেস্তে যাবে। আর যেটা বাবর কোনো মতে হতে দিতে চাইছিল না, বাধ্য হয়ে তিনি ধর্মের জিগির তুললেন। এবং ধর্মের জিগির তোলা মানে ধর্ম একটা ইমোশন মানুষের, সেই ইমোশনের মাধ্যমে তিনি বেঁধে বাবর সৈন্যবাহিনীকে ছন্ন ছাড়া হতে থেকে তিনি রক্ষা করেছিলেন। তাহলে খানুয়ার যুদ্ধ কি প্রকৃতই ধর্মযুদ্ধ ছিল? মোটেও ধর্মযুদ্ধ ছিল না খানুয়ার যুদ্ধ। যদি খানুয়ার যুদ্ধ ধর্মযুদ্ধই হবে, তাহলে খানুয়ার যুদ্ধে রাজপুতদের সাথে, রাজপুতরা যদি হিন্দু হয় ধর্মের দিক থেকে, তার সাথে আফগানরাও ছিল, তার সাথে আফগানরাও ছিল যারা মুসলিম ছিল, যারা মুসলিম ছিল। তাহলে বাবর একই সাথে খানুয়ার যুদ্ধে হিন্দু এবং মুসলমানদের যৌথ বাহিনীর সাথে বাবরের আক্রমণ হচ্ছে। তাহলে যদি ধর্মযুদ্ধ হবে, তাহলে তিনি শুধুমাত্র রাজপুত বা হিন্দুদের বিরুদ্ধে করতে পারতেন, আফগানদের বিরুদ্ধে কেন করলেন? তাহলে তিনি তো যুদ্ধই করতেন না। তিনি যখন দেখলেন যে আফগানরাও এই যুদ্ধে আছে, এই সৈন্যবাহিনীতে আছে, তাহলে এটা কোনো মতেই ধর্মযুদ্ধ বলা যায় না। এটা বলা যায় টুল অফ মোবিলাইজেশন, মানে ক্ষমতা দখল এবং সাম্রাজ্য বিস্তারের জন্যই তিনি এই ধর্মযুদ্ধের জিকির তিনি দিয়েছিলেন। রাজপুতদের সাথে তার সম্পর্ক দ্বিমুখী ছিল, মানে তিনি সংঘর্ষ এবং কৌশল, মানে কূটনীতির দিক এবং যুদ্ধের দিক, দুটো দিক থেকেই তিনি রাজপুতদের সাথে সম্পর্ক বজায় রেখেছিলেন। বাবরের এরপর যেটা বাবরের সামরিক মিলিটারি যে ইনভেনশন ছিল, তার সেটা একটা একটা ভারতে বিপ্লব নিয়ে এসছে মিলিটারি হিস্ট্রিতে। এর সাথে আর একটা দিকে বাবর একটা ইতিহাস তৈরি করেছে, একটা বিপ্লব নিয়ে এসছে, সেটা হলো বাবরের সাংস্কৃতিক কালচারাল কন্ট্রিবিউশন। বাবরের সব থেকে যেটা গুরুত্বপূর্ণ অবদান ছিল কালচারাল দিক থেকে, যেটাও বাবর ওই মিলিটারি টুলের মতো, মিলিটারি কন্ট্রিবিউশনের মতোই একটা রেভলিউশন নিয়ে এসেছিল, সেটা হলো চার বাগ, মানে বাগান তৈরি করার, মানে বাগান তৈরি করার নকশা। চার মানে চারটি, আর বাগ মানে বাগান, মানে চারটি বাগান, চারটি বাগান, চার বাগ, চারটি বাগানের নকশা হলো এটা। যদি এখানে দেখা যায়, তাহলে আমি যে কোনো একটাকে ব্যাখ্যা করছি, তাহলে পুরোটাকে বোঝা যাবে। আমরা শুরুতে দেখি যে এই যে চারটে আছে, এই চার দিকের মাঝখানে যে চারটে দিক আছে, এইটা হলো চারটে দরজা, মানে প্রবেশ পথ। এটা যদি একটা বাগান হয়, চার বাগ হয় একটা, তাহলে এই যে চারটে দিক আছে মাঝখানের দিকে, এটা হলো চারটে প্রবেশ পথ। ঠিক আছে? একটাই বাগান কিন্তু চারটে ভাগে বিভক্ত, এবং চারটে ভাগই একই ভাগে বিভক্ত। মানে বোঝা গেল, একটা বাগান, এটাকে যদি আমি একটা দেখি, তাহলে যেরকম বৈশিষ্ট্য আমি দেখতে পাবো, এটাকে যদি আমি চারটে ভাগে ভাগ করি, এটাকে যদি একটা দেখি, এই একটার মধ্যেও সেই সেম বৈশিষ্ট্য লক্ষ্য করা যাবে। এইটাই বাবরের নতুন ইনভেনশন। মানে কি অস্বাভাবিক মাইন্ড, মানে কি অস্বাভাবিক তার দূরদর্শী ছিলেন। এক্সপ্লেন করি। চারদিকে চারটে দরজা, ঠিক আছে? এই যে মাঝখানের এই অঞ্চলটা, এই মাঝখানের অঞ্চলটা হলো কেন্দ্রীয় জলাধার, মানে মেন জলাধার, ফোয়ারা, কেন্দ্রীয় জলাধার। আমি এখানে লিখছি কেন্দ্রীয় জলাধার। এটা এটা হলো চারদিকের চারটে প্রবেশ পথ। ঠিক আছে? এই যে একটা, দুটো, তিনটে, চারটে, এই যে চারটে ক্যানেলের মতো আছে, এটা হলো জলের চ্যানেল, মানে চারটে জল চারদিকে প্রবাহিত হচ্ছে। ক্লিয়ার? জলের চ্যানেল। আর এই যে চার কোণে চারটে ছোট্ট ঘরের মতো আছে, যারা দর্শনার্থী, তারা এটা এটা বলা হয় যে বিশ্রাম এবং দৃশ্য দেখার স্থান। আর এই যে মাঝখানের এই যে গ্রিন গ্রিন জায়গাগুলো আছে, এই জায়গাগুলো হলো ফল ও ফুলের
গাছ। এটা হলো চারবাগের প্রধান বৈশিষ্ট্য। তার মানে হলো চারবাগ মানে একটা বাগান চার ভাগে বিভক্ত। এটাকে যদি আমি একটা বাগান হিসাবে ধরি, যে যে বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারবো, এটাকে যদি আমি চারটে বাগান হিসেবে ধরি, তাহলেও আমরা সেম সেম বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারবো। যদি খুব ভালোভাবে দেখা যায়, তাহলে প্রত্যেকটি বাগানে আমরা দেখব প্রবেশপথ আছে, আবার কেন্দ্রীয় জলাধার আছে, প্রত্যেকটি বাগানেই অ্যাটাচ আছে, আবার জলের চ্যানেল আছে প্রত্যেকটি বাগানেই, ফুল ও ফলের গাছও আছে, আবার বিশ্রাম করা এবং দেখার মতো দৃশ্যের মতো একটা প্যাভিলিয়নও আছে। এটাই হলো চার বাগানের সব থেকে বড় বৈশিষ্ট্য, যেটা বাবরের মাধ্যমেই ভারতবর্ষে প্রতিস্থাপিত হয়েছে। আমাদের ভারতবর্ষের বেশ কিছু জায়গা আছে, কাশ্মীরে আছে, আগ্রাতে আছে, এই চার বাগ আছে। তো বাবরের সব থেকে কালচারাল অ্যাক্টিভিটির মধ্যে বাবরনামা তো আছেই, মিলিটারির দিক থেকে তো আছেই, কালচারাল দিক থেকে চার বাগের যে প্রদর্শন, সে আমরা তাজমহলের সামনেও চারবাগ দেখতে পাই। তাজমহল, হ্যাঁ, তাজমহলের সামনে দেখা যায়, আগ্রা দুর্গে দেখা যায়, ঠিক আছে। তো এই চার বাগের যে কনসেপ্টটা আছে, সেই কনসেপ্টটা বাবরের মাথা থেকে বেরিয়েছে, বাবরনামা থেকে জানতে পারি আমরা। তো বাবর ভারতবর্ষে প্রথম এই জিনিসটা প্রবর্তন করেছিলেন, আগ্রাতে প্রথম করেছিলেন মূলত 1526 খ্রিস্টাব্দে। বাবরের যে সাংস্কৃতিক মিশ্রণটা, সেই মিশ্রণটা মূলত মধ্য এশিয়া, পারস্য এবং ভারতের তিনটে জায়গার মিশ্রণের একটা বাবর নতুন মুঘল সংস্কৃতির জন্ম দিয়েছিলেন। মধ্য এশিয়া থেকে কি এসেছিল? চারবাগের নকশা এসেছিল, তুর্কি কবিতা এসেছিল, শিল্পকলা এসেছিল, তিমুরীয় সংস্কৃতি এসেছিল। পারস্য থেকে এসেছিল কবিতা সাহিত্য, মিনিয়েচার চিত্রকলা, স্থাপত্য, দার্শনিক চিন্তা। আর ভারতের থেকে নতুন যুক্ত হয়েছিল হিন্দুস্তানি সঙ্গীত, আবার স্থানীয় শিল্পকলা, উদ্ভিদ বৈচিত্র্য। এই তিন ধরনের ভারত, পারস্য এবং মধ্য এশিয়ার মিশ্রণে বাবর একটা নতুন মুঘল সংস্কৃতির জন্ম দিয়েছিল, যেটা ভারতবর্ষে তুর্কি এবং পারস্য ধারার মিশ্রণ হিসেবে দেখা যায়। এর ফলটা কি হলো? এর ফল হলো বাবরনামা, এর ফল হলো মুঘল স্থাপত্য, যার আলটিমেট ডেস্টিনেশন তাজমহলের নির্মাণ বলা যেতে পারে। আর ভাষা এবং সঙ্গীত মানে উর্দুর ভিত্তি, হিন্দুস্তানি সুর, এই জিনিসগুলো ভারতবর্ষে বাবরের পর বা মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার পর থেকে এসেছে। বাবরের যদি সাংস্কৃতিক উত্তর, মানে বাবরের পর যদি সাংস্কৃতিক উত্তরসূরি হিসেবে বাবর ভারতবর্ষে কি রেখে গেছেন, যদি আমরা বলি যে বাবর এখন ভারতবর্ষে কি করে গেছেন, বাবর কে ছিলেন, বাবর কি করে গেছিলেন, বাবরের অস্তিত্ব নিয়ে, বাবরের কাজকর্ম নিয়ে যদি সন্দেহ করি যে বাবরকে আমরা কেন মনে রাখবো, অবশ্যই এখনকার দিনের একটা অন্য ন্যারেটিভ চলছে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে। কিন্তু আমি শুরুতেই বলেছি, ক্লাসের শুরুতেই, যদি আমরা এই ক্লাসটা বা এই ভিডিওটা তখনই দেখবো যদি আমরা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে ইতিহাস না পড়ে সঠিক ইতিহাস, সঠিক ব্যাখ্যার ইতিহাস পড়তে চাই, তবেই আমরা এই ভিডিওটা দেখবো। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির সাথে সঠিক ব্যাখ্যা বা সঠিক ইতিহাসের দূর দূরান্ত কোনো সম্পর্ক থাকে না। অনেকটা ব্যাখ্যা করা যেতে পারে কমার্শিয়াল সিনেমা দেখে ইতিহাস বোঝার মতো, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে শেখা মানে। কমার্শিয়াল সিনেমা মানেই কিন্তু ইতিহাস নয়। সেটা হতে পারে পদ্মাবত, সঞ্জয় লীলা বনশালীর, ইতিহাস নয়, মোটেও ইতিহাস নয়। সেটা একটা শিল্পকলা, সেটা একটা সিনেমা, ঠিক আছে, সেটা একটা এন্টারটেন। কেজিএফ দেখে আমরা ওই লোহার খনির, সরি, হ্যাঁ, স্বর্ণ খনির কাহিনী আমরা জানতে পারি না, ওরকম একটা, এরকম হয় না। সিনেমা সিনেমা, ইতিহাস ইতিহাস, ইতিহাস সিনেমা নয়। ক্লিয়ার? তো আমরা যদি এখন জিজ্ঞেস করি যে বাবর কি রেখে গেছেন, বাবরের উত্তরসূরি হিসেবে আমরা এখন কি পেয়েছি, তাহলে বাবর আমাদেরকে কি রেখে গেছেন? বাবর নামার মতো একটা আত্মজীবনী রেখে গেছে, যেটা সমকালীন গোটা মধ্য এশিয়া মহাদেশের মধ্যে সমকালীন একটা মূল্যবান রত্ন হিসেবে ধরা হয়। 2 নম্বর, বাবর স্থাপত্য নির্মাণের কৌশল রেখে গেছেন। পানিপথে তিনি মসজিদ নির্মাণ করে গেছিলেন, তিনি চার বাগ নির্মাণ করেছেন। তার যে বৈশিষ্ট্য, সেটা পারস্যের খিলান, তৈমুরীয় গম্বুজ, ভারতীয় কারুকার্য, এই যে জিনিসগুলো তিনি তৈরি করেছিলেন, সেটা ভারতবর্ষে তিনি রেখে গেছেন, যেটা এখনো আছে, যেটা এখনো আমরা ব্যবহার করি। বাবর ভাষা এবং সংস্কৃতির একটা নতুন মিশ্রণ তৈরি করে গেছিলেন। যেমন বাবরের দরবারি ভাষা ছিল ফার্সি, কিন্তু সামরিক ভাষা ছিল তুর্কি। তার মানে আবার বাবরের সময়কালে, মানে বাবরের পর মুঘল সময়কালে হিন্দি এবং ফার্সির মিশ্রণে উর্দু ভাষার জন্ম হচ্ছে। আমরা বলি উর্দু ভাষা মুসলমানদের ভাষা নয়, উর্দু ভাষা ভারতবর্ষের ভাষা।
উর্দু ভাষার জন্ম ভারতবর্ষে, আর উর্দু ভাষা তৈরি হয়েছে ফার্সি এবং হিন্দি ভাষার মিশ্রণে। তো উর্দু ভাষাকে যারা আমরা মানে হোয়াটসঅ্যাপ থেকে পড়ে বলি যে মুসলমানদের ভাষা, একদমই নয়। উর্দু ভাষা ভারতবর্ষের ভাষা, ভারতবর্ষের নিজের ভাষা, ঠিক আছে, আর যেটা ফার্সি এবং হিন্দির মিশ্রণে তৈরি হয়েছে। তো বাবর ভারতের সাংস্কৃতিকের দিক থেকে রান্নার শৈলী, মানে খাবার তৈরি করার শৈলী, ভারতীয় এবং পারসিক সুরকে মিনিয়েচার চিত্রকলা, পোশাক এবং বেশভূষা, এই সমস্ত জিনিস বাবর ভারতবর্ষে রেখে গেছে, যে যার জন্য আমরা বাবরকে স্মরণ করতে পারি। বাবর বাবর যা রেখে গেছেন বা বাবর যেটা তৈরি করে গেছেন, সেই তৈরিটা পরবর্তী 300 বছর মুঘল সাম্রাজ্যের ভিত্তি হিসেবে ছিল, যেটা পরবর্তীকালে ইংরেজরা আসার পর সেটা চেঞ্জ হয়েছে। আমরা বাবরকে ঐতিহাসিক মূল্যায়নের দিক থেকে ব্যাখ্যা করব। আমরা এখন আমরা যতগুলো ব্যাখ্যা করলাম, 8টা দিক আমরা বাবরের দিক থেকে ব্যাখ্যা করলাম, বাবরের সাম্রাজ্যে বা বাবর সম্পর্কে। এরপর আমরা ঐতিহাসিকরা কি বলছে বাবর সম্পর্কে সেটা ব্যাখ্যা করব, নট হোয়াটসঅ্যাপ হিস্টোরিয়ান। আমরা সঠিক ইতিহাস চর্চা যেভাবে করা হয় সেটা ব্যাখ্যা করব। বাবরের মানে আমরা যখন অশোক সম্পর্কে আলোচনা করেছি এর আগের ভিডিওতে, তখন আমরা দেখেছি যে একটা কথা আমি বলেছি যে ঔপনিবেশিক সময়কালে যে ঔপনিবেশিক ইতিহাস চর্চা হয়েছে, সেই ইতিহাস চর্চার মূল বিষয় দুটো। এক, ভারতীয় ইতিহাসকে ছোট করা, যাতে তাদের ইতিহাসকে অনেক বেশি করে গ্লোরিফাই করা হবে, এস্টাবলিশ করা হবে। আর দুই, ভারতবর্ষের মানুষের মধ্যে বিভেদ তৈরি করা, সেটা হতে পারে হিন্দু হিন্দু মানে উচ্চবর্ণের হিন্দু, নিম্নবর্ণের হিন্দু, সেটা হতে পারে হিন্দু মুসলমান। ইংরেজদের সব থেকে বেস্ট টপিক ছিল হিন্দু এবং মুসলমানের মধ্যে বিরোধ তৈরি করা। তার মানে কোনো একটা মুসলমান শাসক যদি থাকে, তাহলে তার অধীনে মানুষ খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিনি অত্যাচারিত ছিলেন এবং তাদের পর ইংরেজরা এসে শাসন করছেন বলে ভারতবর্ষের হিন্দুরা সুরক্ষিত আছে, এটা একটা ন্যারেটিভ তৈরি করা হতো তখনকার দিনের ইংরেজরা। ইতিহাস চর্চা তৈরি করেছেন এবং এই ঔপনিবেশিক ইতিহাস চর্চার দুঃখজনকভাবে বেশ কিছু ভারতীয় মানুষ, ভারতীয় ঐতিহাসিক, লেজেন্ড ঐতিহাসিক, তারাও এই ইংরেজদের এই ঔপনিবেশিক ইতিহাস চর্চাকে কপি করেছে। যেমন আমরা যদুনাথ সরকারের কথা বলতে পারি, পুরোপুরিভাবে ইংরেজদের ঔপনিবেশিক চর্চার দ্বারা প্রভাবিত হয়েছিলেন, ঠিক আছে। পরবর্তীকালে আধুনিক গবেষণাতে, এখন বর্তমানের অনেক গবেষণা আছে যে গবেষণাতে ঔপনিবেশিক ইতিহাস চর্চার ধারাটাকে চ্যালেঞ্জ করা হচ্ছে, মানে জোর গলাতে নয়, তথ্যের ভিত্তিতে চ্যালেঞ্জ করা হচ্ছে। আমরা ব্যাখ্যা করব। ঔপনিবেশিক যুগে বাবর সম্পর্কে ইতিহাস চর্চায় দুজন ঐতিহাসিকের সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। একজন এলিয়ট ও ডাউসন, তাদের ইতিহাস লেখা মূলত হিস্ট্রি অফ ইন্ডিয়া বিজেতাদের দৃষ্টিভঙ্গি থেকে তিনি ইতিহাস লিখেছেন। আর একজন ভিনসেন্ট স্মিথ, অক্সফোর্ড হিস্ট্রি, 1919 সালে, তিনি বাবরকে মূলত আক্রমণকারী হিসেবে ব্যাখ্যা করেছেন। আর কিছু সাম্প্রদায়িক ঐতিহাসিক আছেন যারা মূলত একটা ধর্ম মানে হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক ঐতিহাসিক ইতিহাস চর্চা আছে, যারা হিন্দু আর মুসলমানের ফ্রেমে বাবর মানে মুসলমান মানে খারাপ, মানে হিন্দুদেরকে অত্যাচার করতো, এই ধরনের ব্যাখ্যা করে গেছেন। এর পরিবর্তে এই ইতিহাস চর্চাগুলোকে মূল বৈশিষ্ট্য হলো বাবর মানেই বিদেশি আক্রমণকারী, আর বাবর মানে মুসলমান, মুসলমান মানেই অসভ্য, ঠিক আছে। আর ঔপনিবেশিক শাসনকে ন্যায্যতা দান করার জন্য এই জিনিসগুলো করা হতো। এটাকে চ্যালেঞ্জ করে আধুনিক যুগের রিচার্ড এ মিটন, মার্কিন ঐতিহাসিক, তিনি সতীশচন্দ্র, আমাদের ভারতীয় ঐতিহাসিক, মিডিয়েভাল ইন্ডিয়া, আর স্টিফেন ডেল, তিনি এই যে তিনজন ঐতিহাসিক আছেন, তারা যেটা ব্যাখ্যা করছেন যে রিচার্ড এন ইটন সংমিশ্রণের কথা ব্যাখ্যা করছেন, সতীশচন্দ্র প্রশাসনিক দৃষ্টিভঙ্গির কথা বলছেন। এদের মূল বৈশিষ্ট্য হলো বাবর একজন সাম্রাজ্য নির্মাতা, তিনি আক্রমণকারী ছিলেন না, তিনি একটা সাম্রাজ্যের নির্মাণ করেছিলেন, যেটা 300 বছর ধরে ভারতবর্ষে টিকে ছিল এবং যার প্রভাব এখনো পর্যন্ত 2026 সালেও আছে এবং আগামী দিনেও থাকবে, ঠিক আছে। সাংস্কৃতিক সংমিশ্রণের কেন্দ্র হিসেবে বাবর নামাকে একটা প্রাথমিক এবং গুরুত্বপূর্ণ সোর্স হিসেবে ব্যবহার করার কথা বলছেন তারা। তার মানে এখানে যে প্রশ্নটা হলো, এই প্রশ্নটা হলো যে বাবর কি বিজেতা ছিলেন নাকি সাম্রাজ্য নির্মাতা ছিলেন। তো দুটো দৃষ্টিভঙ্গি আছে। তাহলে বাবরকে যারা বিজেতা হিসেবে দেখছেন, তাদের পক্ষে যুক্তি হলো বাবরকে বিজেতা মানে একটা দেশ থেকে আর একটা দেশে আক্রমণ করতে এসে শুধুমাত্র জয় করেছিলেন, এটা মূলত ঔপনিবেশিক এবং হিন্দুত্ববাদী দৃষ্টিভঙ্গি।
তাদের বক্তব্য ছিল যে বাইরে থেকে এসে দিল্লি দখল করেছে এবং এখানে যে যুদ্ধ করেছে সেই যুদ্ধে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক মানুষকে তিনি হত্যা করেছেন এবং অনেক মন্দির ভেঙেছেন এবং ভারতকে তিনি বাবরনামাতে সমালোচনা করেছেন। বাবরনামাতে তিনি বলেছেন ভারত গরমের দেশ, বাবর মানে কোনো আনন্দ নেই, নিরানন্দের দেশ ইত্যাদি বলে ব্যাখ্যা করেছেন। মানে তিনি মনে প্রাণে নিজেকে কখনো ভারতীয় বলে মনে করেননি। এটা ঔপনিবেশিক মানে ইংরেজ এবং হিন্দুত্ববাদী দৃষ্টিভঙ্গি, ঠিক আছে। এর পরিবর্তে এই কথাগুলো কে বলছেন, এই কথা এলিয়ট, ডাউসন স্মিথ এগুলো এবং আধুনিক কিছু হিন্দুত্ববাদী ঐতিহাসিক। এর পরিবর্তে যারা সাম্রাজ্য নির্মাণ করছেন বাবর, এই কথার যুক্তিতে যারা বলছেন তারা বলছেন যে কোনো একটা সাম্রাজ্য একটা মানুষ নির্মাণ করছেন এবং যে সাম্রাজ্যটা পরবর্তী 300 বছর প্রত্যক্ষভাবে টিকে আছে এবং পরোক্ষভাবে বর্তমান সময়েও টিকে আছে, ভবিষ্যতেও টিকে থাকবে, তাহলে তাকে শুধুমাত্র আক্রমণকারী বললে তাকে শুধুমাত্র মানে এই কথা, এই যুক্তিটা অনেকটা বাচ্চাদের মতো যুক্তি হয়ে যাবে। মানে কোন একটা লোক একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে যেটা 300 বছর ভাবে প্রত্যক্ষ শাসন করছে এবং বর্তমান যুগেও যার প্রভাব ভারতবর্ষের ইতিহাসে রন্ধ্রে রন্ধ্রে টিকে আছে, সমাজে, সংস্কৃতিতে, কালচারে, সেটাকে শুধুমাত্র আমি একটা লোককে বাইরে থেকে আক্রমণকারী হিসেবে যদি ব্যাখ্যা করি তাহলে এটা একদম মানে শিশুদের মতো একটা কার্যক্রম। তিনি তারা ধর্মীয় উদারতার কথা বলছেন, ভারতীয় মুঘল যে সংমিশ্রিত সংস্কৃতি সেই সংমিশ্রিত সংস্কৃতির জনক হিসাবে ব্যাখ্যা করছেন। তাহলে শেষে যে কথাটা বলা যায় সেটা হলো যে বিজেতা নাকি নির্মাতা, এই প্রশ্নটিই মূলত ভুল। মানে তাকে বিজেতা এবং আমি যদি বলি যে বাবর বিজেতা ছিলেন না নির্মাতা ছিলেন, সাম্রাজ্য নির্মাতা ছিলেন, এই প্রশ্নটা মানে এই ক্যাটাগরিতে বাবরকে এক্সপ্লেন যদি করি তাহলে এই ক্যাটাগরিতে এক্সপ্লেন করাটা ভুল হবে, মানে সঠিক হবে না। মানে একই ব্যক্তি একই সাথে বিজেতা এবং সভ্যতার প্রতিষ্ঠাতা হতে পারেন। একই ব্যক্তি একটা সাম্রাজ্যকে প্রতিষ্ঠাও করতে পারে এবং একটা দেশকে জয়ও করতে পারে। কিন্তু আমরা যদি একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিই, হয় বিজেতা না হলে নির্মাতা, এরকম নয়, দুটোই তো হতে পারে। তিনি বিজেতাও ছিলেন, তিনি নির্মাতাও ছিলেন। ইটনের একটা বক্তব্য আছে খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো যে বাবরকে তার নিজের যুগের প্রেক্ষাপটে বিচার করতে হবে। আমরা যদি 2026 সালে দাঁড়িয়ে কিছু রাজনৈতিক মতাদর্শের দ্বারা প্রভাবিত হয়ে কোনো একজন মধ্যযুগীয় শাসককে আলোচনা করি বা ব্যাখ্যা করি, মূল্যায়ন করি, তার সেই সময়কার ইতিহাস, সমাজ ব্যবস্থা, রাজনীতি না জেনে, প্রেক্ষাপট না জেনে, ইটনের বক্তব্য অনুসারে সেটা সঠিক হবে না। আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। যদি বাবর সম্পর্কে কোনো বইয়ের লিস্ট দরকার হয় কমেন্টে জানান, আমি তাদেরকে পার্সোনালি পিডিএফ প্রোভাইড করব। আর এই সম্পর্কে বা এটা ছাড়া আর কি কি বিষয়ে ভিডিও করলে ভালো হয় আপনারা অবশ্যই কমেন্টে জানান। অনেক অনেক ধন্যবাদ।